চলো সেখানে দেখি হয়েছে কি। শাপলা শালুকের বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কি কি বিষয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দিব আমি ঐশ্বর্য, আর আমার সাথে আছে ছোট্ট বন্ধু ইসরাত। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। শাপলা শালুকের শুরুতে তোমার কি দেখতে ইচ্ছে করছে? আমার একটা নাচ দেখতে ইচ্ছে করছে। শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে সমবেত নৃত্য। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে সময় দিয়েছেন অধ্যাপক ডক্টর এম.ইউ. কবির চৌধুরী, চেয়ারম্যান চিফ কনসালটেন্ট ন্যাশনাল স্কিম সেন্টার। কথা বলছি তার সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি। আমাদের ছোটদের অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন, খুবই ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে, কারণ বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে অনেক ভালো লাগে। আমার ছোটবেলার কথা মনে হয় এবং অনেক আনন্দ পাই। শাপলা শালুক অনুষ্ঠানে কি এই প্রথম আসা? না, আগে এসেছি, আমি অনেকবার এসেছি, অনেক প্রোগ্রাম করেছি। আচ্ছা, শাপলা শালুক অনুষ্ঠান কি দেখা হয়? দেখার সুযোগ খুব একটা হয় না ব্যস্ততার মধ্যে, তবে আমার প্রোগ্রাম থাকলে আমি দেখি এবং আমার ভালো লাগে অনুষ্ঠানটি। আপনি তো বড়দের পাশাপাশি ছোটদের চর্মরোগ নিয়েও চিকিৎসা করেন, তো ছোটরা কি ধরনের সিমটমস নিয়ে আপনার কাছে আসে? অ্যাকচুয়ালি শিশুরা জাতির ভবিষ্যৎ এবং ছোটদের চিকিৎসার ব্যাপারে অনেক বেশি আগ্রহী থাকি। তো ছোটরা সাধারণত আসে, একদম ছোটোবেলা আসে, তাদের বিশেষ করে একটা রোগ, সেটা হলো অ্যালার্জি, ঠান্ডা লাগা, এই অনেক রোগী আসে। তা আরেকটু বড় হলে অ্যাটোপিক অ্যালার্জির মেটালিক কিশোরদের হয় এবং কিশোরদের বয়ঃসন্ধিক্ষণে আবার কিছু রোগ হয়। এই সবগুলি খুবই অ্যামেজিং এবং আমার খুব ভালো লাগে চিকিৎসা করতে। এবং এই ছোটোবেলায় যদি চিকিৎসা করা হয় তো ভবিষ্যতে অ্যালার্জি না হয়, আমরা সেই চেষ্টাই করি।
আপনি কি ছোটবেলা থেকেই ভেবেছিলেন যে বড় হয়ে এত বড় মাপের একজন ডাক্তার হবেন? আসলে ছোটবেলায় আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন রচনা আসে যে তুমি কি হতে চাও, তখন আমি লিখি আমি ডাক্তার হব এবং ডাক্তার হয়ে ফ্রি চিকিৎসা করব, ফ্রি রোগী দেখব এবং আমার বেশিরভাগ কাজ হবে সেবা ভিত্তিক। তো আমি এখন ডাক্তার হওয়ার পরে বড় ডাক্তার হই নাই, তবে আমি অনেক ফ্রি চিকিৎসা করি। এই জিনিসটা আল্লাহর রহমতে আমি পেয়েছি এবং অনেক ফ্রি রোগী দেখি। এমনকি আমার হাসপাতালে একটা ওয়ার্ড এবং জোনই আছে যেখানে গরিব রোগীদের আমরা ফ্রি চিকিৎসা করি এবং সেবার মনোবৃত্তি নিয়ে আমি ডাক্তারি করার চেষ্টা করি। শিশুদের সাধারণত যে রোগগুলো দেখা যায় এর প্রতিকার কি হতে পারে? প্রথম কথা শিশুদের যে রোগটা, শিশুদের যে ত্বকটা অত্যন্ত পাতলা এবং সংবেদনশীল বা সেন্সিটিভ, সেই জন্য এদেরকে প্রতিকারের যে প্রতিরোধের বেশি আমরা চেষ্টা করি। কারণ একটা শিশু যখন হয় তাকে ঠিকমতো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারি, ক্রিম ব্যবহার করতে পারি, তেল ব্যবহার করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলি। শিশু যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তার রোগের সম্ভাবনা কম। সেই জন্য আমি বাবা মাকে সবসময় বলি যে সবসময় যেন আপনারা শিশুটার ত্বকে পরিপাটি কাপড় পরাবেন, চুল পরিপাটি রাখবেন, শরীর পরিপাটি রাখবেন। বাচ্চা যেন ছোটোবেলার থেকেই শিখতে পারে শরীর কীভাবে যত্ন নিতে হয়। তাই ত্বকের যত্ন অত্যন্ত প্রয়োজন রোগ প্রতিরোধ করার জন্য। ছোটবেলার রোগ কি বড় হওয়ার পরেও থাকে? হ্যাঁ, ছোটোবেলায় অনেক রোগ আছে যারা বড় হইলে থাকে না। যেমন অ্যাটোপিক অ্যালার্জি নামে একটা অ্যালার্জি হয়, এটা শিশুদের হয়। এটা কারো 3 বছর, 6 বছর, 9 বছরে চলে যায়। কারো বই সন্ধিক্ষণে 13 বছর বয়সে রোগগুলি চলে যায়। আর কোনো রোগ দেখা যায় বই সন্ধিক্ষণে শিশুদের কিশোর বয়সে, যেমন ব্রণটা কিশোর বয়সে দেখা যায়। এটা কিন্তু ছোটদের হয় না, এটা বড়দের হয় না, এটা কিশোর বয়সে হয়। তো এটাকে বলা হয় বই সন্ধিক্ষণের রোগ। তাই বয়স অনুসারে রোগ আস্তে আস্তে দেখা গেল অনেকগুলি রোগ আর পরে হয় না এবং চলে যায়। আপনি সাধারণত শিশুদের রোগ সম্পর্কে শিশুদের প্রশ্ন করেন নাকি বাবা মাদের প্রশ্ন করেন? খুব সুন্দর প্রশ্ন। কারণ সাধারণত যে বাচ্চারা কথা বলতে পারে না, বেশি ছোট, সেটা বাবা মাকে জিজ্ঞেস করি। তো আমি বেশিরভাগই মাকে জিজ্ঞেস করি, কারণ মা শিশু সম্বন্ধে বেশি জানে। কারণ বাবা ঘরে থাকেন না, উনি অফিসে কাজে থাকেন বা ব্যবসায় থাকেন। মা সবচেয়ে বেশি শিশুর ইতিহাস জানতে হয়, নাহলে রোগ ধরা যায় না। মাকেই বেশি প্রশ্ন করি। আপনি কার উৎসাহে এত বড় মাপের ডক্টর হলেন? আমি আমার মায়ের উৎসাহে আমি ডাক্তারি পড়ার ইচ্ছা হলো এবং আমি এই ডাক্তারটা হওয়ার জন্য বিশেষজ্ঞ হবো আমি চিন্তা করলাম আমার নানিকে দেখে। আমার নানির একটা চর্মরোগ ছিল, এটা কোনো চিকিৎসা ছিল না, এখন সে চিকিৎসা আছে। ওইটা দেখার পর আমি উচ্চশিক্ষার জন্য আমি ছোটোবেলার থেকেই খুব আগ্রহী ছিলাম এবং পরে আমি করলাম কি, বিদেশ গিয়ে নিজের টাকা রুজি করে নিজের পয়সা দিয়ে বিদেশে ডিগ্রি অর্জন করে আমি এই চিকিৎসক হয়েছি, বিশেষজ্ঞ চিকিৎসক। এবং চর্মরোগটা আমার বরাবরই ভালো লাগতো, সেই জন্য চর্মরোগ চিকিৎসার জন্য আমি বিশেষ করে যখন ডাক্তারি পড়ি নাই তখন থেকে আমার আগ্রহ ছিল আমি একটা চর্মরোগ চিকিৎসক হব এবং এটা আল্লাহ কবুল করছেন। এবং চর্মরোগ চিকিৎসা আমি মোটামুটি মানুষের কাছে পরিচিত। ডাক্তারি পড়তে ছেলে মেয়েদের উৎসাহী করেন কিনা? ডাক্তারি একটা অত্যন্ত নোবেল প্রফেশন, খুবই একটা ভালো। তবে ডাক্তারি পড়া যেমন কষ্ট, ডাক্তারি করাও তেমন কষ্ট। তাই আমি অনেক সময় কষ্টের কথা স্বীকার করে আমার 3টা বাচ্চা, বড় ডাক্তারির পরে ছোটোদের আমি উৎসাহ করি নাই, কারণ ডাক্তারি পড়া এবং করা অনেক কষ্ট। তবে এতে স্যাটিসফ্যাকশন অনেক বেশি, মনের অনেক আনন্দ, অনেক কিছু রুগী ভালো হইলে ভালো লাগে। তা আমি ডাক্তারি পড়তে সবাইকে উৎসাহ করি যে ডাক্তারি পড়েন। ডাক্তারি পড়লে শুধু নিজের জন্য না, দেশের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য, সবার জন্য উপকার হয়। তাই আমি ছেলে মেয়ে দুইজনকে সমানভাবে ডাক্তারি পড়তে উৎসাহী করি। আপনার মেয়ে তো চর্মরোগ বিশেষজ্ঞ, আন্টিও কি ডাক্তার? আমি যখন ঢাকা মেডিকেল কলেজে পড়ি তখন ঘোষণা করলাম আমি কোনো ডাক্তার মেয়ে বিয়ে করব না, কারণ সংসারের জন্য সংসারে একটি মেয়ে দরকার। কারণ ডাক্তার এত বেশি ব্যস্ত। আমি স্যারদের দেখেছি, আমাদের একজন অধ্যাপক ছিলেন এবং আমার যে ম্যাডাম উনি ছিলেন আবার আরেকজন ডাক্তার গাইনোকোলজিস্ট এবং সুফিয়া বেগম নাম, ওনার হাজব্যান্ড ছিলেন অদুর সাহেব। ওনাদের দুইজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। একদিন স্যারের বাসায় জিজ্ঞেস করলাম, স্যার ম্যাডামের সঙ্গে দেখা হয়? বলে মাঝে মাঝে সিঁড়িতে দেখা হয়। আমি সিজার করতে নামি, উনি সিজার করে উপরে ওঠেন। তখন ঠিক করলাম আমি ডাক্তার মেয়ে বিয়ে করবো না, অতএব আন্টি ডাক্তার না। এবং উনি 3টা বাচ্চাকে সুন্দর করে মানুষ করেছেন, কারণ সংসারটি উনি দেখছেন। উনি যদিও সাবজেক্টে অনেক বড় পড়ালেখা করেছেন, ডাক্তার না, সেই ব্যস্ততা না থাকার কারণে বাচ্চাদের অনেক উপকার হয়েছে। এই মুহূর্তে আপনার ছোটবেলার কোনো মজার স্মৃতির কথা মনে পড়ছে কিনা? আমি যখন অনেক ছোট তখন আমার খুব মনে পড়ে, আমাদের গ্রামে একটি ডাক্তার ছিল, গ্রাম্য ডাক্তার, যাকে কোয়াক বলা হয়। তো ও মাঝে মাঝে আমাদের ডাক্তারি করতে আসতো। ইঞ্জেকশন অনেক ভয় পাইতাম আমি। ইঞ্জেকশন দেওয়ার শুনলে আমি চিৎকার করে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করতাম। আমাকে 3-4 জন জোরে ইঞ্জেকশন দিত। তখন যখন আমি ডাক্তারি পড়ার কথা বললাম তখন আমার এক খালাতো ভাই বললেন, তুই তো ডাক্তার হইতে পারি না, তুই তো ইঞ্জেকশন ভয় পাস। তারপরে যখন ক্লাস 8-এ পড়ি, ইঞ্জেকশন দেওয়া দেখে আমি ফেট হয়ে পড়ে গেছিলাম, বেহুশ হয়ে। তখন আমি রক্ত দেখে, আমি যখন ডাক্তারি পড়ি তখন আমি রক্ত দেখে বেহুশ হয়ে পড়ে গেলাম। এগুলো অত্যন্ত স্মৃতি কথা। এখন আমি অপারেশন করি, সার্জারি করি, এখন কিন্তু আর বেহুশ হয়ে পড়ি না। তো মনে হয় কেউ যদি ভয় পায় ছোটোবেলা ডাক্তারি পড়বে না, সেটা না, ওই ভয় ভাঙাইতে হবে। তো আমার এই কথাগুলি খুব মনে পড়ে। আর আমি অনেক ছোটোবেলায় ক্লাস 3-তে পড়ি, আমি পানিতে ডুবে গেছিলাম, মরে যাওয়ার কথা ছিল।
কে জানে আমাকে উঠাইলো, কিন্তু আমার খুব মনে পড়ে আমার হাতে কয়টা ছোট চকলেট ছিল যেগুলো কাগজে মোড়ানো খোলা, বল মিঠাই বলতো, কিন্তু আমি কিন্তু মরার পত্তি উঠে আসি, কিন্তু ওই মিঠাইটা আমার হাতের থেকে চকলেট ছাড়ি নাই। এত বেশি চকলেটের প্রতি ভালোবাসা ছিল আপনার? খুবই ইন্টারেস্টিং কথা, এখনো আমার বাচ্চা আমার যে চকলেটই নেয় বিদেশ গেলে, এটা এখনো আমার ঘরে সবসময়, আমার চেম্বারে, আমার ড্রয়ারে চকলেট থাকে, এখনো চকলেট অনেক পছন্দ করি। আপনি কি অবসর গ্রহণ করতে চান নাকি ডাক্তারি চালিয়ে যেতে চান? অ্যাকচুয়ালি আমার অবসরের বয়স অনেক আগে চলে গেছে, আমার বয়স এখন 78 এবং 2-3 মাস পরে তো 79 হবে, কিন্তু আমি রিটায়ার করার কথা ভাবি না। আমি যতক্ষণ কর্মক্ষম চেষ্টা করবো আমি ডাক্তারি করার, কারণ আমি ওর আনন্দ পাই ডাক্তারি করতে, কারণ একটা মানুষ কষ্ট নিয়ে আসে এবং কষ্ট উপশম নিয়ে যায়, সেই জন্য আমি আশা করি যে কোনোদিন কর্মক্ষম ওনারা রাখবেন আমি ডাক্তারি করব। অনেক ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এটিএন বাংলার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি সম্মাননা স্মারক। আমি অনেক বেশি খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। এটিএন পরিবারের সঙ্গে আমি দীর্ঘ সূত্র সম্পর্ক, এটিএনের জন্মলগ্ন থেকে আমি এই পরিবারের সঙ্গে আছি এবং অনেক প্রোগ্রাম করি, সবসময় আমাকে তারা আমন্ত্রণ জানায় এবং আমি অনুষ্ঠান করতে অনেক ভালোবাসি। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানের একই বৃন্তে পর্বে এসেছে 2 ভাই বোন, কথা বলছি ওদের সাথে। কেমন আছো তোমরা? ভালো। শাপলা শালুক অনুষ্ঠানে এসে তোমাদের কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তোমার নাম কি? আরিশা। তোমার নাম? রোদ্দুর। তোমরা কি শাপলা শালুক অনুষ্ঠানে এই প্রথম এসেছো? জি। লেখাপড়ার পাশাপাশি আর কি কি করো? আমি লেখাপড়ার পাশাপাশি আবৃত্তি, গান, ছবি আঁকা এবং উপস্থাপনা করে থাকি। আচ্ছা, আর তুমি? আমি গান, ড্রয়িং এবং আবৃত্তি সব করে থাকি। তুমি যে এত কিছু করো, এর মধ্যে কোনটা করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? এগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আবৃত্তি করতে। আচ্ছা, এখন তুমি বলো তোমার কোনটা করতে বেশি ভালো লাগে? আমার আবৃত্তি খুব ভালো লাগে। তাহলে তোমরা নিশ্চয়ই আজকে শাপলা শালুকের বন্ধুদের আবৃত্তি করে শোনাবে? অবশ্যই। তাহলে শোনাও দেখি। আজকে আমরা আবৃত্তি করছি হ্যালো হুলো। লিখেছেন লুৎফর রহমান লিটন। হ্যালো হুলো, বাড়ি আছো? একটু বাঁচার উপায় বলে দাও। তোমার সমস্যা কি কুকু? বাটি ভরে রেখেছি দুধটুকু, আর রেখেছি মাছের কাঁটাগুলো। হ্যালো হুলো, হ্যালো হ্যালো, ধুর ধরে লাইনটা কেটে গেল। ধুর, থাক, আবার না হয় চেষ্টা করা যাক। হ্যালো হুলো, বাড়ি আছো? আছি। একটু তোমার হেল্প পেলে ভাই বাঁচি। বলো। মিয়াও। কি সাহায্য চাও? কাটুস কুটুস শুনতে কিছু পাও? বুঝলে হুলো, ইঁদুর গুলো খুব গিয়েছে বেড়ে। তুমি ওদের হ্যামিলনে আসতে পারো ছেড়ে? ইঁদুর গুলোর এই জ্বালাতন সইতে হবে কত? পারবে তুমি হ্যামিলনের বাঁশিওয়ালার মতো? ইঁদুর গুলোর কাণ্ড যাতা, ফেলছে কেটে বইয়ের পাতা। পুতুল সোনার রঙিনী জামা যেটা কিনে দিলেন মামা, তাও ফেলেছে কেটে। একটা লুডুর ছক বানালাম এত খেটে খেটে, তাও কেটেছে আমার বইয়ের র্যাকটা ঘেটে ঘেটে। রুমাল ছিল নকশা করা, সুকুমারের গল্প ছড়া, হাসিম খানের রঙিন ছবি। বলবো কি ভাই, কাটলো সবই। জুতোর ফিতে সাদা মোজা, যে জিনিসই হোক না খোঁজা, ইঁদুর সবই করলো কেটে শেষ। ফোন করেছো? বেশ করেছো বেশ। বললে তুমি আজই চলে আসি, আমি আবার ইঁদুর খেতে বড্ড ভালোবাসি। ব্রেকফাস্টে ইঁদুর ছানা, মন করছে তাই রে নানা। দুপুর বেলা লাঞ্চ হবে বেশ, র্যাট ফ্রাই র্যাট কারি। জানি আমি ভাত বসাবে বউটা হত ছাড়ি। বিকেল বেলায় নাস্তা হবে ইঁদুর ছানার চাপ, সস দিয়ে তা খাওয়া হবে গপ গপা গপ গপ। রাতে ডিনার সারবো রেটে, দারুণ মজা হবে। ইঁদুর ছাড়া মজার কাবাব আছে কি হবে, খুব
কাকু তোমার অ্যাড্রেস কি বললে টুকে নিচ্ছি। এই তো বলে দিচ্ছি, আজিমপুরের গলির ধারে। হ্যালো হুলো হ্যালো, ধুত্তুরি কি বিশ্রী ব্যাপার, লাইনটা কেটে গেল। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, ওদের আবৃত্তি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি জানি তোমাদেরও ভালো লেগেছে। শাপলা শালুকের পক্ষ থেকে তোমাদের জন্য ছোট্ট উপহার। ধন্যবাদ। ধন্যবাদ। বন্ধুরা, তোমাদের পাঠানো মতামত নিয়ে আজকের মতামত পর্ব। তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে আমি আছি ঐশ্বর্য। আমি লাবণ্য। খুলনা থেকে ইমেল করেছে নয়ন। শাপলা শালুক অনুষ্ঠানের প্রতিটি পর্ব আমি দেখি। এই অনুষ্ঠানটি আমার ভীষণ ভালো লাগে। আমি নিজেও গান গাইতে খুব পছন্দ করি। আমি এখানে আসতে চাই আর গান করতে চাই। শাপলা শালুক অনুষ্ঠানে দাদিমা আসরের পর্বটি আমার খুব ভালো লাগে। আমি দাদিমা আসরে বসে দাদির সঙ্গে গল্প করতে চাই। নয়ন, তুমি এখানে দুটি বিষয় জানতে চেয়েছো। প্রথমত তুমি গান করতে চেয়েছো এবং দাদিমার আসরে আসতে চেয়েছো। তো বেশ, তো একদিন তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে এসো আমাদের শাপলা শালুক অনুষ্ঠানে। এরপরে আমাদের ইমেল করেছে ঢাকা থেকে তাহমিদা। শাপলা শালুক অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে। আমি ছবি আঁকতে খুব ভালোবাসি। শাপলা শালুক অনুষ্ঠানে বিশেষ করে নাচ ও গানের পারফরমেন্সগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি এখানে আসতে চাই এবং ছবি আঁকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। তাহমিদা, প্রথমত তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শাপলা শালুকের প্রতিটি পর্ব মনোযোগ সহকারে দেখার জন্য। তুমি আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে চেয়েছো। তুমি যে কোনো সময় চাইলে চলে আসতে পারো আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে। এরপর আমাদের ইমেল করেছে বিক্রমপুর থেকে জেসিকা। সে লিখেছে, আপু, আমি তোমাদের শাপলা শালুক অনুষ্ঠানটি নিয়মিত দেখি। আমার এই অনুষ্ঠানটি খুব ভালো লাগে। আমি তোমাদের এখানে এসে বল পাসিং খেলায় অংশ নিতে চাই। জেসিকা, প্রথমত তোমাকে অনেক ধন্যবাদ নিয়মিত আমাদের শাপলা শালুক অনুষ্ঠান দেখার জন্য। যেহেতু তুমি বল পাসিং খেলায় অংশ নিতে চাও, তাহলে একদিন আমাদের সাথে যোগাযোগ করে চলে এসো আমাদের অনুষ্ঠানে। এরপর আমাদের ইমেল করেছে কেরানীগঞ্জ থেকে জেরিন। সে লিখেছে, আপু, আমি এই অনুষ্ঠানটি নিয়মিত দেখি। আমার এই অনুষ্ঠানটি দেখতে খুব ভালো লাগে। আমি আবৃত্তি করতে খুব ভালোবাসি। আমি শাপলা শালুক অনুষ্ঠানে আসতে চাই এবং আবৃত্তি করতে চাই। জেরিন, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের শাপলা শালুক অনুষ্ঠান দেখার জন্য। তুমি যদি আমাদের অনুষ্ঠানে আবৃত্তি করতে চাও, তাহলে কিন্তু আমাদের ঠিকানায় যোগাযোগ করে চলে আসতে পারো এবং তার আগে আমাদের কিন্তু তোমাদের আবৃত্তির একটি ভিডিও মেইল করে পাঠিয়ে দিতে পারো। বন্ধুরা, তোমরাও যদি তোমাদের মতামত আমাদের শাপলা শালুক অনুষ্ঠানে পাঠাতে চাও, তাহলে তোমাদের মতামতগুলো লিখে পাঠিয়ে দিতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটি হলো 01876797774। আমি আবারও বলছি 01876797774। কিংবা তোমাদের করা গান কিংবা আবৃত্তির ভিডিও পাঠিয়ে দিতে পারো আমাদের স্ক্রিনে থাকা ইমেল অ্যাড্রেসে, অথবা মেল করতে পারো পরিচালক শাপলা শালুক তোমাদের মতামত পর্ব @gmail.com। আগামী মতামত পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। বন্ধুরা, শাপলা শালুকের পরিবেশনায় এখন রয়েছে আসল নম্বরের লটারি। এই লটারি শুধুমাত্র অভিভাবকদের জন্য। লটারি তুলতে সাহায্য করছে ছোট্ট বন্ধু সানাফ। সানাফ, তোলো তো দেখি। বিজয়ী অভিভাবকের আসন নম্বর 5। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সানাফ, তোলো তো। আমাদের পরবর্তী বিজয়ী অভিভাবকের আসন নম্বর 16 অর্থাৎ 16। আপনাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। সানাফ, তোলো। আমাদের পরবর্তী বিজয়ীর আসন নম্বর 109 109। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সানাফ, তোলো। পরবর্তী বিজয়ী অভিভাবকের আসন নম্বর 122 অর্থাৎ 122। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সানাফ, তোলো। পরবর্তী বিজয়ী অভিভাবকের আসন নম্বর 93 অর্থাৎ 93। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সানাফ, তোলো। পরবর্তী বিজয়ী অভিভাবকের আসন নম্বর 292
অর্থাৎ 292। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিজয়ী অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় কাজলী আন্টিকে। প্রথমেই পুরস্কার নিচ্ছেন রুমি আন্টি। এবারে পুরস্কার নিচ্ছেন তানিয়া আন্টি। এবারে পুরস্কার নিচ্ছেন রিমা আন্টি। এবারে পুরস্কার নিচ্ছেন সুলতান আন্টি। এবারে পুরস্কার নিচ্ছেন শফিক আঙ্কেল। এবারে পুরস্কার নিচ্ছেন মাহমুদ আঙ্কেল। ছোট্ট করে আপনাদের অনুভূতির কথা বলেন। এটিএন বাংলার শাপলা শালুক অনুষ্ঠানটি শিশুদের জন্য শুধু বিনোদনমূলক একটা অনুষ্ঠান না, পাশাপাশি শিক্ষামূলক একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি এত সুপরিকল্পিতভাবে উপস্থাপনা করা হয়, যেটা আমার সন্তান এবং আমার সন্তানদের সাথে আরও অনেক বাচ্চাদেরকেই অনেক আনন্দ দেয়, বিনোদন দিচ্ছে। শাপলা শালুক অনুষ্ঠানটি আমার অত্যন্ত পছন্দের একটি অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে এবং তারা তাদের মেধার বিকাশ করতে পারে। এই অনুষ্ঠানটি আমি সবসময় দেখি এবং অংশগ্রহণ করার চেষ্টা করি। এই শাপলা শালুকের প্রোগ্রামটা আমি টিভিতে নিয়মিত দেখি। এখানে এসে এত ভালো লাগছে যে শিশুদের বিভিন্ন ধরনের নাচ, গান, কবিতা অংশগ্রহণ করেছে শিশুরা। খুবই আনন্দ লাগছে এখানে এসে। আর পুরস্কার পেয়ে তো আরও বেশি ভালো লাগছে। যে কাজলী আন্টিকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং এটিএন বাংলাকে ধন্যবাদ। আমি শাপলা শালুক অনুষ্ঠানটি নিয়মিত দেখি। আমি সাতক্ষীরা থেকে এসেছি, আজকে প্রথমবার এসে খুব ভালো লাগছে। ধন্যবাদ এটিএন বাংলাকে এবং অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কাজলী আন্টিকে। ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলা এবং বিশেষ করে কাজলী আন্টিকে। উনি বাচ্চাদের নিয়ে যে প্রোগ্রামটা করে, এটা আমি নিয়মিত টিভিতে দেখি। আমি এই শাপলা শালুক প্রোগ্রামটা নিয়মিত টিভিতে দেখি, তবে আজকে বাস্তবে এসে আরও বেশি আনন্দিত হলাম। অনেক অভিভাবকদের সাথে পরিচয় হলো। আর এই অনুষ্ঠানটা ছোট বাচ্চাদের শুধু বিনোদন না, তাদের মানসিক বিকাশও যথেষ্ট সহায়তা করে থাকে। আন্টি ছোট্ট করে কিছু বলেন। অভিভাবকদের নিয়ে শাপলা শালুক অনুষ্ঠানে অল্প দিন হলেই আয়োজন করা হয়েছে, যে অভিভাবকদের নিয়ে লটারির একটা পর্ব। অভিভাবকেরা ছোট বাচ্চাদের নিয়ে এখানে অনেক কষ্ট করে আসেন, তো এই জন্য তাদের নিয়ে আমার এই পর্বটার পরিকল্পনা করা। আমার কাছে খুবই ভালো লাগে এই অভিভাবকদের নিয়ে এই পর্বটা। আমি এই অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে পরিকল্পনা ও পরিচালনা করে আসছি। এটিএন বাংলার জন্মলগ্ন থেকে আমি এই অনুষ্ঠান করে আসছি। তো আগামীতে কতদিন করতে পারবো, কিন্তু আমার আশা যে আমার অনুপস্থিতিতে যেন অনুষ্ঠানটা চলে কারো না কারো সহায়তায়। এবং ডক্টর মাহফুজুর রহমান এটিএন বাংলার ও এটিএন নিউজের চেয়ারম্যান, সেই এটিএন বাংলার শুরু থেকে আমাকে সুযোগ দেন, আর সেই থেকে এ অবধি আমি অনুষ্ঠান করে আসছি। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক এক গানের পাখির বন।